আপনারা দেখছেন একুশে টেলিভিশন। লকডাউন বাড়লো আরও 5 দিন। 11 আগস্ট থেকে টিকা ছাড়া বের হলে জরিমানা। করোনায় একদিনে 235 মৃত্যু। জাপান থেকে এলো আরও 6 লাখের বেশি ভ্যাকসিন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার 10 বছরের মধ্যে উন্নত জীবন পেত জাতি, বললেন প্রধানমন্ত্রী। রেকর্ড গড়া জয়ে এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-20তে অস্ট্রেলিয়াকে হারালো 23 রানে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ইতিহাস থেকে নাম মুছে ফেলার অপচেষ্টা, প্রচার মাধ্যমে আরোপ হয় নিষেধাজ্ঞা। চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ল 10 আগস্ট পর্যন্ত। 11 তারিখ থেকে অফিস আদালত, গণপরিবহন, শিল্প কারখানা সহ সবকিছুই খুলে দেওয়া হচ্ছে। তবে টিকা গ্রহণ ছাড়া কাউকে বাইরে আসতে দেয়া হবে না। এজন্যই 7 আগস্ট থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী গণটিকা ক্যাম্পেইনে সকলকে টিকা গ্রহণের আহ্বান করা হয়েছে। 18 বছরের ঊর্ধ্বে সকলকেই সরাসরি টিকা কেন্দ্রে এসে টিকা নিতে দেওয়া হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এক সপ্তাহে 1 কোটি টিকা প্রদান। সারা দেশে প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে 14,000 টিকা কেন্দ্রে টিকাকরণ ক্যাম্পেইন শুরু হচ্ছে। জ্যেষ্ঠ নাগরিক, শ্রমজীবী মানুষ, দোকানদার সহ 18 বছর বয়স হয়েছে এমন কেউই বাদ যাবে না। জাতীয় পরিচয়পত্রে টিকা কেন্দ্রে নিবন্ধন মিলবে। তা না থাকলে জন্ম নিবন্ধন কিংবা শিক্ষা সনদ থাকতে হবে। 11 আগস্ট থেকে শুধুই ভ্যাকসিন গ্রহণকারীরা বাইরে চলাফেরা, ব্যবসা কেন্দ্র ও কর্মক্ষেত্রে যাবার সুযোগ পাবেন। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বৈঠকের সভাপতি। 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। আমরা তাদেরকে অগ্রাধিকার দিচ্ছি যে গ্রামে গ্রামে ভ্যাকসিন আমরা পৌঁছে দিচ্ছি। বলতে পারবে না যে আমরা এসে পাই না। শুধু ঢাকা শহরে হবে না, 14,000 কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন সেন্টারে এসে তারা নিবন্ধিত হতে পারবেন। যদি না হতে পারেন, আমরা এনআইডি কার্ডের মাধ্যমেও আমরা তাদেরকে ভ্যাকসিন দিব। যার এনআইডি কার্ড নাই তাকেও ভ্যাকসিন আমরা দিব বিশেষ ব্যবস্থায়। অফিস আদালত, ব্যবসা কেন্দ্র, শিল্প কারখানা, গণপরিবহন চালু হলেও সে সময় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। শিথিলতায় শাস্তির পরিমাণ নির্ধারণে প্রয়োজনে জারি করা হবে অধ্যাদেশ। এনফোর্স করতে চাই, তাহলে পরে পুলিশকেও একটা ক্ষমতা দেওয়া প্রয়োজন রয়েছে। আগামীতে আস্তে আস্তে অন্যান্য শিল্প খুলে দেওয়া হবে। আস্তে আস্তে আমাদের ট্রান্সপোর্ট, দোকানপাটও খুলবে এবং ফেজ ওয়াইজ খুলবে। জানানো হয় দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই। বর্তমানে 1 কোটি মজুদ আছে। এ সপ্তাহে এসে পৌঁছবে আরও 1 কোটি। এছাড়াও বিভিন্ন উৎসে সর্বমোট 20 কোটি টিকা প্রাপ্তির আশ্বাসও আছে। এ মাসে আরও প্রায় 1 কোটি টিকা আমাদের হাতে এসে আবারও পৌঁছাবে। তখন অর্থাৎ টিকার কর্মসূচি আমাদের বজায় থাকবে। আমদানির পাশাপাশি দেশেই ভ্যাকসিনের সহ-উৎপাদনের উদ্যোগ চলমান। বর্তমানে হাসপাতালগুলোতে 90% শয্যা ও আইসিইউ পরিপূর্ণ। মৃদু আক্রান্তদের হোটেলে রেখে চিকিৎসা দেবার পরিকল্পনা আছে সরকারের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের মধ্যেই রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খুলে দেয় স্বাস্থ্য ঝুঁকির তোয়াক্কা না করে গ্রাম থেকে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে সড়কে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। এছাড়া রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস ও পিকআপের জটলায় বিভিন্ন এলাকায় যানজটেরও সৃষ্টি হয়। মানিক শিকদারের রিপোর্ট। কঠোর লকডাউনের মধ্যে রাজধানীর প্রবেশপথে মানুষের স্রোত। তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু হওয়ায় পায়ে হেঁটেও আসছেন অনেকে।
তবে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, ট্রাক, পিকআপে করে ফিরছেন কর্মজীবীরা। গণপরিবহন বন্ধ থাকায় অনেকে দূর দূরান্ত থেকে ফিরতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। চাকরি তো থাকবে না, নতুন চাকরি হয়েছে, অনেক কি করব, কিছু তো করার নাই। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই গরিব। এই গরিব মানুষ কি খাইবে, কি করবে? সরকারের যে বুদ্ধি দেয় কে আমি বুঝি না এটা। লঞ্চ চলাচল বন্ধ থাকায় সদরঘাট ফাঁকা। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালেও বাসগুলোর ঠায় দাঁড়িয়ে চলেনি দূরপাল্লার গণপরিবহন। তবে রাজধানী সড়কে বেড়েছে যানবাহন। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে জেরা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরও আগের তুলনায় লকডাউন অনেকটাই ঢিলেঢালা। আজকের চাপ তুলনামূলক একটু বেশি, সব অফিস আদালত খোলা এবং অনেক অফিস আবার নতুন করে আগামীকাল থেকে খুলবে। এই জন্য সকল মানুষ অফিসে যোগদান করার জন্য সব ঢাকামুখী হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ, কিন্তু সড়কে যানজটের এমন চিত্র আর জনস্রোত দেখে বোঝার উপায় নেই যে এখনও চলছে কঠোর লকডাউন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় মারা গেছে 235 জন। শুধু ঢাকা বিভাগেই 73 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত 15,776। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 28.54%। সুস্থ হয়েছে 16,000-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। হাসপাতালে তৈরি হয়েছে শয্যা সংকট। আইসিইউ যেন সোনার হরিণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনায় 235 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 21,397। 55,284 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 15,776। মোট শনাক্ত 12,96,093। নতুন 16,297 জন সহ সুস্থ হয়েছে 11,25,045। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 73 ও চট্টগ্রাম বিভাগে 65 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 28.54%। মৃত্যু 1.65 এবং সুস্থতা 86.80%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 78,99,169। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা ও উপসর্গে 24 জেলায় মারা গেছে 190 জন। সংক্রমণ বেড়েছে রাজশাহী, চট্টগ্রাম ও কুমিল্লায়। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 19 জনের মৃত্যু। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 17 জনের মৃত্যু হয়েছে। নতুন 448 সহ শনাক্তের হার 26.92। বগুড়ার বিভিন্ন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 15 জন। আক্রান্তের হার 26.35%। বরিশালে করোনা উপসর্গে 14 জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়েছে 245 জন। কুমিল্লায় করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড 924 জন সহ আক্রান্তের হার 37.9%। সিলেট বিভাগে করোনায় 12 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 710 জন। চট্টগ্রামে করোনায় মারা গেছে 10 জন। নতুন শনাক্ত 1,273 জন। পাবনায় 9 জনের মৃত্যু হয়েছে। নতুন 123 জন সহ আক্রান্তের হার 16.78%। রংপুরে করোনা উপসর্গে 9 জন মারা গেছে। নতুন আক্রান্ত 87 জন। খুলনায় করোনায় 8 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনায় উপসর্গে 7 জনের মৃত্যু। শনাক্তের হার 13.33%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আরও 6 জনের মৃত্যু। নতুন 233 জন সহ শনাক্তের হার 43.30%। সাতক্ষীরায় করোনা উপসর্গে মারা গেছে 5 জন। নাটোরে করোনা উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় করোনায় 5 জনের মৃত্যু। গাজীপুরে মারা গেছে 4 জন। নতুন 343 জন সহ সংক্রমণের হার 48.17%। ঝিনাইদহে করোনায় মারা গেছে 4 জন। আক্রান্তের হার 31.67%। ফরিদপুরে মারা গেছে 4 জন। মেহেরপুরে মারা গেছে 3 জন। নতুন 68 জন সহ শনাক্তের হার 29.31%। ঠাকুরগাঁয়ে করোনায় 3 জনের মৃত্যু। নতুন 37 জন সহ আক্রান্তের হার 24.83%। টাঙ্গাইলে মারা গেছে 3 জন। নতুন আক্রান্ত 174। মাসুম আলিসা, 21 টেলিভিশন। তৃতীয় দফায় জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার আরও 6,16,780 টিকা দেশে এসেছে। উপহার হিসেবে জাপান থেকে 30 লাখ টিকা আসার কথা।
বিকেল 3:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো ঢাকায় আসে। 3টি চালানে এ পর্যন্ত 16 লাখেরও বেশি টিকা এসেছে। টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই এর প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মাওলা বক্স চৌধুরী। পরে তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ দ্বিতীয় ডোজ দেয়ায় আর কোনো সমস্যা থাকবে না। এছাড়া চলতি মাসের 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বেঁচে থাকলে স্বাধীনতার 10 বছরের মধ্যে জাতি উন্নত জীবন পেত। 21 বছর পর ক্ষমতায় এসে সংবিধানে উল্লেখিত মৌলিক চাহিদা পূরণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা বলেন, তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 5টি আবাসন প্রকল্পে প্রায় 2500 ফ্ল্যাট নির্মিত হয়েছে। আর বস্তিবাসীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ আবাসনের লক্ষ্যে নির্মিত হয়েছে ভাড়া ভিত্তিক 300 ফ্ল্যাট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন আবাসন প্রকল্প ও ফ্ল্যাট হস্তান্তর কার্যক্রম। শোকাবহ আগস্টের স্মৃতিচারণ করে বক্তব্যে তুলে ধরেন দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান। আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, প্রত্যেকের একটা ঠিকানা হবে। আর যারা এই ধরনের বিভিন্ন জায়গায় এরকম একটা বস্তির মতো করে আছেন, তাদের জন্য একটা সুষ্ঠু আবাসন ব্যবস্থা এটা আমরা করে দেব। আজকে যদি জাতির বেঁচে থাকতেন, আমি জানি হয়তো আজকে 50 বছর 40 বছর আগেই, অর্থাৎ স্বাধীনতার 10 বছরের মধ্যে এদেশের মানুষ উন্নত জীবন পেত। তৃণমূলের ভাগ্য পরিবর্তনে জাতির পিতার আদর্শ অনুসরণ করে আওয়ামী লীগ ঘরে ফেরা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। প্রধানমন্ত্রী জানান, প্রতিশ্রুতি অনুযায়ী একটি মানুষও গৃহহীন থাকবে না। আমাদের সরকারের একটাই চিন্তা, একেবারে তৃণমূলে পড়ে থাকা যে মানুষগুলি, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করা, তাদের একটু সুস্থ জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া। যে মৌলিক চাহিদাগুলির কথা আমাদের সংবিধানে দেওয়া আছে, সেই চাহিদাগুলি পূরণ করা। প্রধানমন্ত্রী জানান, ঢাকায় নির্মিত ফ্ল্যাটে কম ভাড়া দিয়ে থাকতে পারবে বস্তিবাসী। তবে গ্রামে ফিরতে চাইলে জমি ও আর্থিক সহায়তা করবে সরকার। যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব। আমাদের আশ্রয়ণ প্রকল্প 2 এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন, এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেব, যাতে ওই 6 মাসের মধ্যে নিজেটা কাজ করে চলতে পারেন। এক ছাদের নিচে সব ধরনের সরকারি সেবা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর পক্ষে ফ্ল্যাট হস্তান্তর করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ প্রসঙ্গ। রেকর্ড গড়া জয়ে এগিয়ে গেল বাংলাদেশ। নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ডার চ্যালেঞ্জে দল জিতেছে অনায়াসে। হাতে ধরা দিয়েছে দারুণ এক অর্জন, টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল সাকিব আল হাসান, দারুণ বোলিংয়ে নায়ক নাসুম আহমেদ। 2016 সালে আমিরাতের বিপক্ষে 133 রান করেও জিতেছিল বাংলাদেশ। এবার জিতল 132 রানের লক্ষ্য দিয়ে। সিরিজের দ্বিতীয় টি-20 বুধবার সন্ধ্যা 6টায়। আরো জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। মোস্তাফিজুর রহমান মিচেল স্টার্ককে বোল্ড করার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের খেলোয়াড়রা। 132 রানের মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমে টাইগার বোলিং তোপে 108 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই ওপেনার অ্যালেক্স ক্যারিকে সাজঘরে ফেরান মাহাদি হাসান। এরপর দলীয় 10 ও ব্যক্তিগত 9 রানে অপর ওপেনার জস ফিলিপসকে আউট করেন নাসুম আহমেদ। 1 রান যোগ হতেই মইসিস হ্যান্ড্রিকের উইকেট তুলে নেন সাকিব। আর দলীয় 49 ও ব্যক্তিগত 13 রানে ম্যাথিউ ওয়েডকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন নাসুম। এরপর স্কোরবোর্ডে 59 রান যোগ করতে বাকি 6 উইকেট হারায় সফরকারীরা। নাসুম 19 রানে 4 উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ 16 ও শরীফুল
19 রানে 2টি উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ 36 রান করেন সাকিব আল হাসান। এছাড়া 30 রান আসে মোহাম্মদ নাইমের ব্যাট থেকে। 20 রান করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। আর আফিফ হোসেন 23 রান করলে 131 রানের স্কোর পায় বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশের নাসুম আহমেদ। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। র্যাবের হাতে গ্রেফতার হেলেনার আরও 2 সহযোগী, নতুন 4 মামলায় 14 দিনের রিমান্ড। ডেঙ্গুতে আরও 264 আক্রান্ত, রাজধানীর প্রতিটি ওয়ার্ডেই মিলছে এডিস মশার লার্ভা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নেপথ্যে ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগীদের ভূমিকা বিএনপি ধামাচাপা দেবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ইতিহাসকে কলঙ্কিত করেছে বিএনপি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক কাকে সেনা প্রদান করেছিলেন, জেনারেল জিয়া কি ভূমিকা ছিল, খুনিরা কার কাছে রিপোর্ট করেছিল হত্যাকাণ্ড ঘটিয়ে, তখন জিয়ার মন্তব্য কী ছিল, এসব ঐতিহাসিক সত্য ফকুল সাহেবরা নতুন করে বাকপটুতা ধামা চাপা দেওয়ার নির্লজ্জ ব্যর্থ চেষ্টা করে লাভ নেই। কাউন্সিলের মাধ্যমে দ্রুতই বিএনপির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে। বর্তমান কমিটি নিয়ে ক্ষোভের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির মতো বড় দলের কমিটি গঠন নিয়ে ছোটখাটো সমস্যা থাকতেই পারে, তবে যোগ্যদেরই মূল্যায়ন করা হয়েছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব। সক্রিয়, সচল এবং কার্যকরী এই আহ্বায়ক কমিটি তারা অতি দ্রুত দলকে সুসংগঠিত করবে এবং একটি কাউন্সিলের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করবে। একটা বিশাল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে যখন কমিটি একটা তৈরি করা হয় সেখানে ছোটোখাটো দু একটা সমস্যা থাকতেই পারে, কিন্তু আমরা যেটা দেখছি আপনার যে একদম পরীক্ষিত রাজনৈতিক নেতৃবৃন্দদের দিয়েই আপনার এই কমিটি গঠন করা, যেমন প্রবীণ এবং নবীনের একটা সমন্বয় করা হয়েছে। এবার ধরা পড়ল হেলেনা জাহাঙ্গীরের 2 সহযোগী। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে 3 দিনের রিমান্ড শেষে অন্য 2 মামলায় হেলেনা জাহাঙ্গীরকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আহমদ বাবুর রিপোর্ট। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নুরি তাদেরকে রাজধানীর গাবতলী থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, হেলেনার জয়যাত্রা টেলিভিশন হংকংয়ের ফ্রিকোয়েন্সি ব্যবহার করত বলে স্বীকার করে হাজেরা। হংকংয়ের একটি স্যাটেলাইটের মাধ্যমে তরঙ্গ বরাদ্দ নিয়ে বাংলাদেশে সহ বিশ্বের 34টি দেশে স্বাভাবিকভাবে সম্প্রচার করে আসছিল, যেটি একটি অবৈধ। এছাড়া বাংলাদেশের 50টি জেলায় ও বিশ্বের 34টি দেশে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে হেলেনা জাহাঙ্গীর। জেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে তিনি এককালীন 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিতেন। উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে এককালীন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হতো। দেশের বাহিরে প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে 1 থেকে 5 লক্ষ টাকা নেওয়া হতো এবং সেই ক্ষেত্রেও মাসে মাসে তারা 10 থেকে 20,000 টাকা নিতেন। র্যাব জানায়, জয়যাত্রা ফাউন্ডেশনের আয়ের সামান্যই সামাজিক কাজে খরচ হতো, বাকি টাকা সন্তানের নামে সঞ্চয় করতেন হেলেনা। জনকল্যাণমূলক কার্যক্রমকে ঢাল হিসেবে ব্যবহার করে হেলেনা জাহাঙ্গীরের প্রচার প্রচারণায় এই সংগঠনের বিভিন্ন অর্থ ব্যবহার করা হয়েছে। এদিকে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে 3 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। পরে গুলশান ও পল্লবী থানার 4 মামলায় 29 দিন রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।
গত বছরের তুলনায় এবছর একই সময়ে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার ঘনত্ব অনেক বেশি। উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে মিলেছে এডিস মশার লার্ভা। 2 সিটিতে চিরুনি অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এডিসের বিস্তার রোধ সম্ভব নয় জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আজও সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 264 জন। মাহমুদ হাসানের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এডিস মশার এই লার্ভা পেয়েছেন মিরপুর 11 ও তার আশেপাশের এলাকায়। প্রায় প্রতিটি বাড়িতেই পেয়েছেন এমন দৃশ্য। উত্তর সিটির ওয়ার্ডগুলোতে এডিস মশার ঘনত্ব নিরূপণ করতে 10 দিনব্যাপী সমীক্ষা চালাচ্ছেন তারা। সময় যত যাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। প্রতিটা ওয়ার্ডেই আমরা এডিস মশার ঘনত্ব যা পাচ্ছি তাতে ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী একটা মাত্রা আছে। ডেঙ্গু রোগীর সংখ্যা আমরা দেখছি প্রতিদিনই হু হু করে বাড়ছে। এই রোগীর সংখ্যা যদি আমরা কমাতে যাই, আমাদের এই অভিযানের সাথে এডিস মশা জন্মানোর যে পাত্র আছে সেই পাত্রগুলো যদি আমরা একযোগে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফেলে দিতে পারি, তাহলে এখানে সফলতা আসবে। এডিস মশা নিধনে কাপ, প্লাস্টিকের বাটি, আসবাবপত্রের ভাঙা অংশ, ফুলের টব সহ স্বচ্ছ পানি জমে এমন পাত্র অপসারণের বিকল্প নেই বলেও জানান তারা। গত 5 দিনে আমরা 50টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। এই 50টা ওয়ার্ডের ম্যাক্সিমাম এরিয়াতে এবার আমরা BI 20-র বেশি পেয়েছি। সিটি কর্পোরেশনের অভিযানে প্রায় প্রতিটি নির্মাণাধীন ভবনেই পাওয়া যাচ্ছে এডিসের লার্ভা। জরিমানাও করা হচ্ছে বেশ। আমাদের শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হল আমাদের এই করোনা প্যান্ডেমিকের মধ্যে আমাদের যেন আরেকটি প্যান্ডেমিক আমরা ফেস না করি, সেজন্য আমাদের চেষ্টা থাকছে যে সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করছি জনগণকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। এদিকে ঢাকা দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে পালন করা হয়েছে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি। রাজধানীর শাহজাহানপুরে কর্মসূচির উদ্বোধন করা হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার অপচেষ্টা করে সামরিক জান্তা সরকার। দেশের সব ধরনের প্রচার মাধ্যম এমনকি চলচ্চিত্রেও জাতির পিতার নাম ও ছবি প্রকাশ করায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের আগ পর্যন্ত বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা চলে। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের ইতিহাসের কলঙ্কজনক হত্যাকাণ্ড 75-এর 15 আগস্ট। এদিন শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাই করা হয়নি, এর পথ ধরে নিশ্চিহ্ন করার অপচেষ্টা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস। বঙ্গবন্ধুকে হত্যার পর সেদিন ভোরবেলা শাহবাগ বেতার কেন্দ্রে বন্দুকের নলের মুখে জিম্মি করা হয় কর্মচারীদের। হত্যাকাণ্ড এবং খন্দকার মোস্তাকের নেতৃত্বে সামরিক সরকারের ক্ষমতা গ্রহণের ঘোষণা প্রচার করেন খুনি ডালিম। খন্দকার মোস্তাক আহমেদের সংবাদপত্রগুলোর মূল শিরোনামেও ছিল খন্দকার মোস্তাকের ক্ষমতা গ্রহণ ও সামরিক শাসন জারির খবর। আড়াল করা হয় ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডকে। আর এর প্রধান নির্দেশদাতা ও বাস্তবায়নকারী ছিল মোস্তাক ও খুনি চক্র। এরই ধারাবাহিকতায় ভয়ের সংস্কৃতি সৃষ্টি করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু জাতির পিতা এই ঐতিহাসিক অভিধাগুলো মুছে ফেলার অপচেষ্টা চালায় মোস্তাকের উত্তরসূরি জিয়া। মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলার জায়গায় পাকিস্তানি কায়দায় চালু হয় বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলার স্লোগানকে ঝুলিকে রাতারাতি বাংলাদেশি জাতীয়তাবাদে পরিণত করা এবং এই স্লোগানকে নিষিদ্ধ করা, বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ পর্যন্ত সেদিনের সরকার তারা বাজাতে দেয়নি। পাঠ্যপুস্তক বোর্ডের বই পুড়িয়ে ফেলা হয়। নতুন প্রজন্মকে পড়ানো হতে থাকে বিকৃত ইতিহাস। জিয়াউর রহমানকে বানানো হয় স্বাধীনতার ঘোষক। এই যে বঙ্গবন্ধু জাতির জনক, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই ইতিহাসকে বিকৃত করবার জন্যই কিন্তু জিয়াউর রহমানকে ঘোষক বানানো হয়। এরপর সামরিক আইন কখনো জরুরি আইন, আবার কখনো বিশেষ ক্ষমতা আইনের বলে স্বাধীনতা বিরোধী সামরিক বেসামরিক শক্তি, রাষ্ট্রীয় গণমাধ্যম, সংবাদপত্র, চলচ্চিত্র সহ সকল প্রচার মাধ্যমে
জাতির পিতার ছবি ব্যবহারে সেন্সরশিপ আরোপ করে। একই সঙ্গে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শুরু হয় নানা অপপ্রচার। 91 সালে ক্ষমতায় এসে খালেদা জিয়ার বিএনপি সরকার সেই ধারাই অব্যাহত রাখে। 1996 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠনের পর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশন থেকে অযত্নে অবহেলায় পড়ে থাকা ভিডিও চিত্র ও ছবি উদ্ধার করা হয়। 21 বছর পর জাতি জানতে পারে ইতিহাসের অনেক অজানা তথ্য। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে মুদ্রানীতিতে প্রবৃদ্ধি বাস্তবসম্মত নয় বলছে সিপিডি, প্রণোদনার অর্থ ব্যবহার খতিয়ে দেখার তাগিদ। হেলমান্দের নিয়ন্ত্রণ নিতে মরিয়া তালেবান, পতনের মুখে প্রাদেশিক রাজধানী লস্করগাহ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রাক্কলিত প্রবৃদ্ধি বাস্তবসম্মত নয় বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সঙ্গে শিল্প কারখানার জন্য দেয়া প্রণোদনার অর্থ অনুৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেমন হলো নতুন মুদ্রানীতি তার উপর নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরতেই সিপিডির এই ভার্চুয়াল আয়োজন। একটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সিপিডি বলছে করোনা মহামারীতে বেসরকারি বিনিয়োগ অনেকটাই স্থবির। এমন পরিস্থিতিতে এ খাতে 14.8% ঋণের প্রবৃদ্ধি বাস্তবায়নযোগ্য নয়। 8.6%, 8.4% গত 2 বছরে হয়েছে এবং এখন আগামী অর্থ বছরের জন্য 14.8% ব্যক্তি খাতের ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। হঠাৎ করে এই এক বছরের মধ্যে কি এমন হবে যে সেটা ঘুরে দাঁড়িয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা বড় ডাবল ডিজিট গ্রোথ টার্গেট করতে পারি, কিন্তু অর্জন করাটা মোটেই খুব সহজ সাধ্য না। ব্যাংকে প্রচুর তারল্য রয়েছে, রেমিটেন্স প্রবাহ বেশ ভালো। এসব অর্থ উৎপাদনশীল কাজে লাগাতে না পারলে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কার কথা জানায় সিপিডি। প্রশ্ন তোলা হয় পুঁজিবাজারে দুর্বল মৌলভিত্তির শেয়ারের মূল্যবৃদ্ধি নিয়েও। কিভাবে আমাদের স্টক মার্কেটের ডেপথ বাড়ানো যায়, কিভাবে আমরা ফরেন এক্সচেঞ্জ বন্ড ইত্যাদি ক্রিয়েট করে আমাদের রেমিটেন্সের টাকাটা সেখানে আমরা ইনভেস্ট করতে পারি, বিশেষত যেখানে আমাদের এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। আমার মনে হয় যে সেভাবে চিন্তা করার সময় এসেছে। করোনার ঝুঁকি মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনার অর্থ অনুৎপাদনশীল খাতে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছে সিপিডি। চাহিদা রয়েছে নতুন বিনিয়োগের, কিন্তু অধিকাংশ খাতে এই মুহূর্তে হচ্ছে ব্যবসা টিকিয়ে রাখার চ্যালেঞ্জটির ভিতরেই অধিকাংশ খাত রয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কৃষিজ পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে উদ্ভিদের স্বাস্থ্য সম্পর্কিত বালাই ঝুঁকি বিশ্লেষণ বিষয়ে 8 দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে সমস্যাগুলো চিহ্নিত করা ও এর থেকে বেরিয়ে আসতে বিজ্ঞান ভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ এবং পরিবর্তনশীল চলমান প্রক্রিয়ার বিষয়ে লক্ষ্য রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ঝুঁকি বিশ্লেষণ বিষয়টি সঠিকভাবে জানা ও প্রমাণভিত্তিক প্রয়োজনীয় তথ্যের প্রাপ্যতার উপর জোর দেওয়া হয়। ভার্চুয়াল প্রশিক্ষণে যোগ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইনস্টিটিউট ও সিড ইন্ডাস্ট্রির বিজ্ঞানীরা। এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। নতুন উচ্চতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক অতিক্রম করেছে 6,500 পয়েন্ট। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া 375টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 178টির, কমেছে 170টির, আর অপরিবর্তিত ছিল 27টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 54 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,535 পয়েন্টে। আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2,314 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 80,11 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লকডাউন বাড়লো আরও 5 দিন, 11 আগস্ট থেকে টিকা ছাড়া বের হলে জরিমানা। করোনায় একদিনে 235 মৃত্যু, জাপান থেকে এলো আরও 6 লাখের বেশি ভ্যাকসিন।
বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার 10 বছরের মধ্যে উন্নত জীবন পেত জাতি, বললেন প্রধানমন্ত্রী। রেকর্ড গড়া জয়ে এগিয়ে বাংলাদেশ, সিরিজের প্রথম টি-20তে অস্ট্রেলিয়াকে হারালো 23 রানে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।